লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের আমি কুরুঙ্গিকা। রাত্রিরে আমার ভালো করে ঘুম আসে না আজকাল। হুইল চেয়ারটা জানলার কাছে এনে বাইরের দিকে চেয়ে বসে থাকি। বাগানটা তারার নাকি চাঁদের আলোয় কেমন ঝিমঝিম করে। ঝাউ গাছে সরসর আওয়াজ হয়। মাথা ভর্তি এলোপাথারি চিন্তাগুলো ঘুরে বেড়ায়, যেমন আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না। সেই যে কমাস আগে ছুটতে গিয়ে, মানে স্প্রিন্ট প্র্যাকটিস করতে গিয়ে কিসে যেন হোঁচট খেয়ে বিচ্ছিরিভাবে পড়ে গিয়ে দুটো হাঁটু আর কোমরে ভীষণ লেগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হাসপাতালে ছিলাম। তারপর থেকে আর হাঁটতেই পারি না। দুপা হাঁটলেই খুব যন্ত্রণা হয় আর ধূপ করে বসে পড়ি। কত পরীক্ষা, টেস্টিং, চিকিৎসা, ওষুধ, রিহ্যাব হলো। ডাক্তাররা বলেছেন হাড়টার কিচ্ছু ভাঙেনি, সব কিছু এখন ঠিকঠাক, হাঁটতে অসুবিধা হওয়ার কথা নয়। রিহ্যাবের দিদি রোজ এসে এক্সারসাইজ করান, তারপর মালিশ। নাকি জোর টোর অনেকটা ফিরে এসেছে। রোজ নিয়ম করে বিচ্ছিরি সব স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, মুরগির স্টু, দুধ, ফলের রস। মাঝে মাঝে মনে ডাক্তারবাবু কাছে যেতে হয়। কি বিরক্তিকর, কি বলবো। আমি নাকি ইচ্ছে করলেই হাঁটতে পারবো, কিন্তু আমার মনের ভিতরে নাকি ইচ্ছেটাই কাজ করে না কোনো কারণে। আচ্ছা কুরঙ্গিকা, তোমার কি আগের মতো হাঁটতে ইচ্ছে করে না? কি বোকার মতো প্রশ্ন, বলি করবে না কেন? বেশ, আগের মতো স্কুলে যাবে, পড়াশোনা করবে। তুমি পড়াশোনায় খুব ভালো, তাই না? বন্ধুরা আছে? আমি এখন অনলাইনে পড়াশোনা করি, পরীক্ষাও দিই তো। আর আমার বন্ধু নেই। বলে বুঝলাম এটা বলা ঠিক হলো না। ডাক্তারবাবুর মাথায় কাঁচা পাকা চুল, হাসি হাসি মুখ, সোনার ফ্রেম চশমার আড়ালে চোখ দুটো আমার মনের ভেতর অবধি দেখে নিতে চাইছে। আমি মুখটা নামিয়ে নিলাম। এসিটা খুব হালকা শব্দ করে চলছে। ঘরে অনেক পুতুল খেলনা, ছবির বইটই, রং পেন্সিল, খাতা সাজানো আছে। ইচ্ছে হলে ওগুলো দেখতে পারি। উনি প্রথম দিনেই বলেছেন। শুনে বেজায় হাসি পেয়েছিল। আমার 14 বছর বয়স প্রায়। ওসব পুতুল খেলনা, বাচ্চাদের বই নিয়ে কি করব আমি? তবে ছবি আঁকি মাঝে মাঝে। আমি আঁকতে খুব ভালোবাসি। সেই নিয়ে তো বাড়িতে। ডাক্তারবাবু টেবিলের ওপাশ থেকে আমার দিকে অল্প মাথা ঝুঁকিয়ে বললেন, বন্ধু নেই কেন কুরঙ্গিকা? স্কুলে টিফিনের সময়, ছুটির পর গল্প খেলাধুলো করো না? এবারে সাবধানে বললাম, আমার সময় হয় না তো। টিফিনের সময় স্প্রিন্ট প্র্যাকটিস করি, টিমে আছি, ছিলাম কি না। আর স্কুলের পর বিকেলে হোমওয়ার্ক করে তারপর অ্যাথলেটিক ক্লাবে যাই, কোচ আছেন। দৌড়নো, এক্সারসাইজ, ইয়োগা এসব করি, মানে করতাম। গল্পের বই, টিভি। শোবার আগে 1 ঘন্টা, তারপর মা আলো নিভিয়ে দেন। রুটিন বাঁধা সব। তুমি মা বাবার সব কথা শোনো, তাই না? খুব লক্ষ্মী মেয়ে তুমি। তা এখন কি করো, সময় কাটাও কিভাবে? আমি কোনো উত্তর দিলাম না। জানলার বাইরে রোদ, তারপর মেঘ। এবার আবার রোদ ফুটে উঠছে। কি একটা লম্বা ল্যাজ পাখি উড়ে গেল। ডাক্তারবাবু একটু চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা বেশ। উঠে গিয়ে একটা খাতা, রং পেন্সিলের বাক্স নিয়ে এসে আমায় দিলেন। তারপর ঘন্টা বাজিয়ে নার্স দিদিকে ডাকলেন। বললেন, মল্লিকা, তুমি কুরঙ্গিকাকে পাশের ঘরে নিয়ে যাও। আর ওর মা বাবা, মিস্টার আর মিসেস দাশগুপ্তকে এখানে আসতে বলো। কুরঙ্গিকা, তুমি ও ঘরে বসে একটা ছবি আঁকো তো, ততক্ষণ আমি তোমার মা বাবার সঙ্গে একটু কথা বলে নিই। মল্লিকা দিদি ঘাড় নেড়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল। মিষ্টি হেসে জিজ্ঞেস করলো আমি জুস বা বিস্কুট খাবো কিনা। তারপর খাতা পেন্সিল আমার কোলে রেখে চলে গেল। আমি খাতাটা খুলে একটুক্ষণ চুপ করে থেকে আঁকা শুরু করলাম। এটা আমারই খাতা, মানে যবে থেকে এখানে আসছি প্রথম দিন থেকে এই খাতাটা আমায় দিয়ে যা খুশি আঁকতে বলতেন এই ডাক্তারবাবু। অন্যমনস্কভাবে একটা স্কেচ করতে লাগলাম। একটা লাল রাস্তা, সামনে অনেক দূর চলে গেছে, কেউ কোথাও নেই। দুপাশে গাছপালা, মাথার ওপরে আজ উল্টে রাখা নীলকান্তমণির বিশাল ঢাকনার মতো। কি শান্ত চারপাশ। পাশে পিছনে ছুটতে থাকা প্রতিযোগীরা নেই। একই ট্রাক ধরে প্রাণপণে ঘুরে ঘুরে দৌড়তে হচ্ছে না। দুপাশে লোকজন চিৎকার করছে না, কামন কামন। আর আমি সব ছাপিয়ে শুনতে পাচ্ছি মা বাবার গলা, কুরঙ্গি, আরো জোরে দৌড়ো, আরো জোরে, তুই পারবি। অস্পষ্টভাবে মনে হয় এই রকম শান্ত সুন্দর রাস্তা দিয়ে আমি চিরকাল সত্যিকারের হরিণের মতো ছুটতে পারি, একটুও না থেমে। বাড়ি ফেরার সময় দেখলাম বাবা মা দুজনেরই মুখ গম্ভীর। সন্ধেবেলা বাবা বললেন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে। মা বললেন ঠিক 9টার পর এসে আলো নিভিয়ে দেবেন। নাকি আমার ঘুম দরকার, সারাক্ষণ মুখে বই নিয়ে আর ছবি আঁকা নিয়ে থাকতে হবে না। একটু বাইরে বাগানে গেলেও তো পারো কুরঙ্গি।
মণিপিসি চেয়ার ঠেলে নিয়ে যাবে, কতবার বলেছি। এবার থেকে লাঞ্চের পর 1 ঘন্টা বাইরে থাকবে। রিহাবের ব্যায়ামগুলো ঠিক মতো করতে চাও না, তোমার কি ইচ্ছেও নেই? থেমে গিয়ে অন্যদিকে চলে গেলেন। মণিপিসি আমার আয়া, হাসপাতালে থাকার সময় থেকে রাখা হয়েছিল, এখনো আছে, আমার দেখাশোনা করে। তবে রাত্রিতে আমার ঘরে ওর শোয়ার বিরুদ্ধে আমার প্রবল বিদ্রোহে সেটা সম্ভব হলো না। জীবনে বোধহয় এই প্রথম মা বাবা আমার কথা মেনে নিলেন। কিন্তু আমার তো ঘুমই আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি। একটু একটু করে রাত বাড়ে, সবাই শুয়ে পড়ে, বুঝতে পারি। বাড়িটা খুব চুপচাপ হয়ে যায়, রাত আরো গভীর হয়। আমি আস্তে আস্তে উঠে হুইল চেয়ারে বসি, সেটা চালিয়ে জানলার ধারে গিয়ে পর্দা সরিয়ে বাইরের দিকে চেয়ে থাকি। গাছপালার ফাঁকে ফাঁকে জোনাকি জ্বলছে নিভছে। রাস্তার ওপারে একটা রেলিং ঘেরা ছোট্ট পার্ক, একটু ঘাস জমি আর বাগান আছে। স্লাইড সিস, দোলনা, লিলি ফুল। ছোটবেলায় খেলেছি ওখানে কত। তার একদিকে মীরা কাকিমাদের বাড়ি, দোতলার বারান্দায় একটা তোয়ালে নাকি শুকোচ্ছে, আবছা দেখা যাচ্ছে। অন্যদিকে গোপাল ওপাদের বাড়ি। বাপরে, ওদের ঠাকুমা কি রাগী, ভয়ঙ্কর চেঁচান রেগে গেলে। একবার আমাদের বন্ধু টুটুল ওর ঘটিনা গামছা কি যেন ছুঁয়ে ফেলেছিল বলে। নিঝুম রাতের দিকে চেয়ে এইসব এলোমেলো ভাবতে ভাবতে একটুখানি ঘুম এসে গিয়েছিল বোধহয়। হঠাৎ চমকে তাকিয়ে দেখলাম ঠিক সামনের জানালার ওদিকে কি যেন একটা ঝিকঝিক করছে। অবাক হয়ে দেখি একটা পাখি, বেশ বড়, দুধ সাদা শরীরটা, সোনার রঙের ডানা দুটো মেলে দেওয়া, চুনির মতো ঠোঁট আর টলটলে কালো চোখ। অবাক হয়ে দেখলাম ওর পা নেই, কেমন হাওয়ায় ভেসে আছে আর একটু একটু দুলছে। মাথার মধ্যে শুনলাম, স্পষ্ট শুনলাম, রিনরিনে গলায় বলল, কুরঙ্গিকা, ও কুরঙ্গিকা। আমার ঘোর সন্দেহ হলো আমি স্বপ্ন দেখছি। নিজেকে চিমটি কেটে দেখলাম, উফ, বেশ লাগলো। পাখিটা একটু ঠোঁট ফাঁক করলো আর আমি শুনলাম একটা মিষ্টি হাসির শব্দ। স্বপ্ন হলেই বা কি? আমি হাঁ করে তাকিয়েছিলাম, কি করব ভেবে না পেয়ে বলে ফেললাম, তুমি কি পাখি? দেখছই তো, ডানা দুটো ছড়িয়ে ছোট্ট এক চক্কর উড়ে আবার ফিরে এলো আগের জায়গায়। বললাম, কি রকম পাখি তুমি? কথা বলছো কি করে? ও, আমরা পারি। তোমার পা নেই কেন, বসো কি করে? আমি হচ্ছি, কেউ কেউ বলে হোমা পাখি, আর আমাদের বসার দরকার হয় না, আমরা আকাশেই থাকি কি না, অনেক অনেক উঁচুতে। হোমা পাখি? অন্য নামও হয় আমাদের, তুমি আমাকে স্বপন পাখিও কিংবা মায়া পাখিও বলতে পারো ইচ্ছে হলে। আমাদের সবাই দেখতে পায় না, তুমি পাচ্ছ। আচ্ছা, আমার কাছে এলে কেন? তোমার মনে খুব কষ্ট তো, তাই কথা বলতে এলাম। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর দেখতে ওকে। আমার চোখে জল এলো হঠাৎ। পাখিটা ওর টলটলে চোখে আমার দিকে চেয়ে মায়া ভরা গলায় বলল, তুমি কাঁদছো কেন কুরঙ্গিকা? আমি হাঁটতে পারি না যে। পাখিটা ওপর নিচ মাথা নাড়তে লাগলো। তাই তো, তাই তো, তোমরা তো আবার উড়তেও পারো না। তুমি সেরে উঠবে না? কি জানি, ডাক্তারবাবুরা বলেছেন তো আমি ইচ্ছে করলে পারবো, কিন্তু পারি না তো। ইচ্ছে হয় না বুঝি? হয়তো। জানো পাখি, আমি দৌড়তাম তো, অনেক রেস জিততাম। মা বাবাদের ভীষণ আশা ছিল আমি খুব বড় অ্যাথলিট হব, খুব নাম হবে। আমার মা খুব ভালো সাঁতারু ছিলেন আর বাবা ফুটবল প্লেয়ার, কিন্তু সুযোগ পাননি। তাই ওরা চান আমি ওদের নাম রাখবো। আমার জলে ভয় করে, তাই ছোট থেকে দৌড়ানোর প্র্যাকটিস করা নামায়, যাতে আমি জিততে পারি সব সময়। কিন্তু আমি আমি থেমে গেলাম। এই সব কথা কাউকে কখনো বলিনি, সেরকম কাছের বন্ধু নেইও আমার। পাখিটা ভেসে ভেসে আর একটু কাছে এলো। কাছে ওর টুকটুকে ঠোঁট বেঁকিয়ে বলল, কিন্তু তুমি কি কুরঙ্গিকা? আমি চুপ করে রইলাম। তোমার নামের মানে জানো তো? হরিণী, যারা খুব জোরে দৌড়তে পারে। বাবা বলেছেন নাকি অনেক শখ করে আমার নাম রেখেছিলেন। আমার হঠাৎ কান্না পেল আবার। তোমার কি করতে ভালো লাগে তবে? নাক টেনে বললাম, বই পড়তে আর আর ছবি আঁকতে। আমার ড্রয়িং এর ম্যাম শিখাদি বলেন আমি নাকি খুব ভালো আঁকতে পারি, আলাদা করে শিখি না কেন। কিন্তু মা বাবা বলেন ওসব শুধু সময় নষ্ট। এখনো আমি আঁকার খাতার রং তুলি নিয়ে বসলে মা খুব গম্ভীর হয়ে যান। বেশিরভাগ আঁকতে দেন না, নাকি চোখে স্ট্রেন হবে। হুম। পাখি আবার মাথা নাড়ল, বলল, তা ধরো, তোমার অন্য ভাই বোনদের বলেন না কেন ওসব পড়তে, তোমাকেই কেন? আকাশে একটা হলদে রঙের আধখানা ভাঙা চাঁদ আমাদের দেখছিল। বাড়ির সামনে দিয়ে একটা পুরনো ট্যাক্সি একটু আওয়াজ করে চলে গেল। বললাম, তোমায় যদি কেউ দেখে ফেলে পাখি? ও ডানা দুটো একটু নেড়ে বলল, না, আমাকে কেউ দেখতে পাবে না। তা তোমার ভাই বোনেরা? নেই তো এখন। আমার শুধু একজন দাদা ছিল, আমার থেকে অনেক বড়,
সে নাকি ভালো সাঁতার কাটতে জানতো, কিন্তু মোটেই চ্যাম্পিয়ন হতে চায়নি। সেও ছবি আঁকতো, বলে দিয়েছিল আর্টিস্ট হবে। এই নিয়ে খুব ঝগড়া হতো, আমার মনে আছে একটু একটু। আমি তখন ছোট ছিলাম তো। স্বপন পাখি ঠোঁট দিয়ে ওর একটা ডানা একটু চুলকে নিল, বলল, তারপর কি হলো? দাদা একটা স্কলারশিপ পেয়ে গিয়ে কারো কথা না শুনে প্যারিসে চলে গেল। মা বাবা ভয়ঙ্কর রেগে গেলেন, খুব চেঁচামেচি অশান্তি। তারপর একেবারে সব সম্পর্ক শেষ করে দিলেন দাদার সঙ্গে। বললেন ও ছেলে বরবাদ হয়ে গেছে। আমি অবশ্য এসব জানতুম না, মাসিমণি আমায় চুপি চুপি বলেছে। মাসিমণি দাদাকে খুব ভালোবাসতো আর সাপোর্ট করেছিল। সেই থেকে মাসিমণির ওপর মাদের খুব রাগ। আজকাল আমরা আর ওদের বাড়ি বেশি যাইও না। আমি ভীষণ ভালোবাসি মাসিমণিকে, কি হাসি খুশি আর আমায় কত আদর করেন। অ্যাক্সিডেন্টের পর থেকে আমায় দেখতে আসেন, কত রকম রং তুলি খাতা উপহার দেন। মা পছন্দ করেন না তাও। আচ্ছা, আমি এত কথা বলছি কেন পাখিটাকে? ও কি সত্যি? মাথার মধ্যে পাখিটা বলে, আমি সত্যিও নই মিথ্যাও নই। ওই কথাগুলো তোমার মনের মধ্যে জমে আছে তো, কাউকে বলো না। তাই তো আমি এলাম তোমার কথা শুনতে। মনের মধ্যে কথা লুকিয়ে রাখলে বড্ড কষ্ট হয় যে, তাই না? আমি আর একটু বড় হই আমার দাদাকে খুঁজে নেব। মাসিমণি ঠিক আমায় হেল্প করবেন। পাখি ওপর নিচ মাথা নেড়ে আমায় সমর্থন করলো। আচ্ছা, তুমি কিছু খাবে? আমি মনে করার চেষ্টা করলাম পাখিরা কি খায়। ছোলা, বাদাম, ফল, পোকা টোকা বোধ হয়। সেজ পিসির বাড়ি টিয়া পাখিটা ক্রিম ক্র্যাকার বিস্কুট খেত। ইয়ে বিস্কুট, কলা। সে রিন রিন করে হাসলো। আমরা কি ওসব খাই নাকি? তবে এই ধরো জ্যোৎস্নার কুলপি, কিংবা রোদের মোরাব্বা, বা রামধনুর রঙিন ফল, আর খেয়ে দে মেঘের বিছানায় ঘুমোই, সে কি আরাম? এই বলে ডানা মেলে দিয়ে আবার গুটিয়ে নিল। ইস কি মজা, কি স্বাধীন, মানে নিশ্চয়ই স্বপ্ন দেখছি। তবু তোমাদের মতো যদি হতে পারতাম। পাখিটা এক চোখ বুজে ঘাড় নাড়ল, তারপর বলল, তা তুমি বাবা মাকে বলো না কেন তুমি দৌড়তে চাও না? না, সবাই রেগে যাবে, আমায় দৌড়তেই হবে। মা বাবার অনেক আশা যে আমার ওপর, জানো না। আর আর আমার ভয় করে। পাখি ওপর নিচ মাথা নাড়তে নাড়তে দুলতে লাগলো। আমার এখন ভীষণ ভয় করে, মনে হয় আমি কোনোদিন উঠে দাঁড়াতে পারলেও আমি যদি আর ভালো দৌড়তে না পারি, সকলে খুব হতাশ হবে। মা বাবার আমার ওপর অনেক আশা যে। আমার চোখ জ্বালা করছিল। রাত কত হয়েছে কে জানে। পাখি বলল, দাঁড়াও, ভাবি কি করা যায়। নিঃশব্দে উড়ে গিয়ে উপরে চক্কর দিল 2-3 বার। মরা জ্যোৎস্নায় ওর ডানা ঝিলিক দিল, ঘুরে এসে বলল, যা বুঝলাম, একটা উপায় আছে যাতে তুমি আবার হাঁটতে পারবে। সত্যি? দেখলাম তোমাদের এই বাড়িতে একটা দরজা আছে যেটা কেউ দেখতে পায় না, তুমিও দেখোনি এতদিন। অবাক হয়ে বললাম, কোথায় সেটা? আহা, সেটা তোমাকেই খুঁজে নিতে হবে তো, তুমি দেখলেই বুঝবে। সেটা খুলে অন্যদিকে যেতে হবে তোমায়। হুইল চেয়ারে করে বাড়িতে, বাগানে, এখানে ওখানে খুঁজবে। তাহলে আমি হাঁটতে পারবো আবার। ম্যাজিক নাকি? কিরকম যেন লাগছিল, স্বপ্ন হলেও কি আজব স্বপ্ন রে বাবা। পাখিটা দুলতে দুলতে কাছের কাছে এলো। দেখলাম ওর টলটলে কালো চোখ দুটোর থই নেই, তল নেই। বলল, ম্যাজিক ম্যাজিক, কিন্তু তোমাকে আঁকতেও হবে সেই সঙ্গে, নইলে হবে না কুরঙ্গিকা, বুঝেছো? মা বাবা ওরা একদম চান না আমি আঁকি। তুমি বলবে ওদের? আমি একটু হা করে থেকে বললাম, এসব কথা ওরা মোটেই বিশ্বাস করবেন নাকি? আমার কথা কাউকে বলবে না কিন্তু। তাহলে কি বলবো? তুমি ধুত, আমার কথা বলতে যাবে কেন? বলবে ছবি আঁকার পারমিশন পেলে তুমি খুব চেষ্টা করবে হাঁটতে। তা না হলে কিন্তু এই ম্যাজিক কাজ করবে না। দরজার ওদিকে কি আছে সেসব তুমি নিজেই জানতে পারবে, বুঝতে পারবে। আর সাবধান, সামনের পথটা ছেড়ে অন্যদিকে যাবে না, মনে রেখো এটা। কিছু বুঝলাম না। আর পাখি হঠাৎ ব্যস্ত হয়ে বলল, ইস, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, কটা বাজলো? এই বলে একটা ডানার নিচ থেকে একটা বালি ঘড়ি বের করে আনলো। আমি দেখলাম ওটার বালি দানাগুলো সব নানা রকম রঙের। ইস, নীল বালিগুলো অনেকটা পড়ে গেছে, আর সবুজগুলো মেরুপ্রভার তাজা রং আনতে যেতে হবে এক্ষুনি, এরপর মিলিয়ে গেলেই মুশকিল। এই বলে বালি ঘড়িটা কোথায় যেন গুজে রেখে ডানা মেলে দিয়ে ওড়ার জন্য রেডি হলো। আমি বললাম, ওয়েট ওয়েট, তোমায় আর দেখাবো না পাখি? মনে হয় না। তুমি ঠিক হয়ে গেলে আর দেখবে কেন? তবে কখনো যদি তোমার খুব মন খারাপ হয়, রাত জেগে জানলার ধারে বসে থাকো, তাহলে হয়তো হয়তো ভালো থেকো কুরঙ্গিকা। স্বপন পাখি উড়ান দেয়, কয়েকটা আলোর কুচি ঝরে পড়ে, আর সে দেখতে দেখতে আকাশে মিলিয়ে যায়। সকালবেলা মণি পিসি আমায় তুলতে এসে বলল, ওমা দিদিমণি, তুমি কি চেয়ারেই ঘুমিয়েছো নাকি রাতের বেলা? আমি তাড়াতাড়ি বললাম, না না, ওই ভোরে ঘুম ভেঙে গিয়েছিল তো, আর আমি জানলার বাইরেটা দেখছিলাম, তারপর কখন আবার ঘুমিয়ে পড়েছি।
পিসি আমায় ব্রেকফাস্টের আগে একটু বাগানে নিয়ে যাবে? মনি পিসি একটু অবাক হলো বোধ হয়, কারণ আমি কখনো বাইরে যেতেই চাই না। আমার কি জানি কেন বাইরেটা ভালো লাগলো। ব্রেকফাস্টের সময় মনে হলো মা বাবা কথা জেনে খুব খুশি হয়েছে। বাবা বললেন, বাহ খুব ভালো, এইভাবে চেষ্টা করবে ভালো হয়ে ওঠার, আর এক্সারসাইজগুলো মন দিয়ে করবে। আর সুযোগ পেয়ে আমি সাহস করে বলে ফেললাম, আমাকে যদি আঁকতে দাও, রাগ না করো, তাহলে আমি চেষ্টা করব। মা ভ্রু কুঁচকে বললেন, ছবি আঁকা কতবার বলেছি। প্লেটের ডিম আর টোস্টের দিকে তাকিয়েছিলাম, আর চোখে দেখলাম বাবা মার দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়লেন। তারপরে বললেন, চেষ্টা করবে তো? প্রমিস করছো কিন্তু? আর পড়াশোনা করতে হবে? হ্যাঁ। তার পরের দিনই দুপুরবেলা বাগানে একটু ঘুরেছি। মণিপিসি হুইল চেয়ারটা বারান্দায় তুলে দিল, আর আমি স্পষ্ট দেখলাম একটা ঘষা কাচের দরজা, সোনালী গোল হাতল, বারান্দাটার একটা ভেতর দেওয়ালে। যদিও আমি জানি ওখানে দরজা টরজা কিচ্ছু নেই, ছিলও না কোনোদিন। ওই দেওয়ালটার ওদিকে একটা স্টোর রুম গোছের আছে। মণিপিসি মনে হলো ওসব কিচ্ছু দেখতে পাচ্ছে না, মানে দেখলে নিশ্চয়ই হাউমাউ করে উঠতো। আমি বললাম, পিসি আমি এখানে বসে একটু বই পড়ি, তুমি যাও না, খাওয়া দাওয়া করো। পাঁচিলের ওধারে সামনে রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে যেতে তার বাচ্চাকে চেঁচিয়ে বকছেন জামায় কাদা লাগিয়ে ময়লা করে ফেলার জন্য। পিসি চলে যেতে আমি খুব সাবধানে দেওয়াল ধরে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দরজাটা খুলে ফেললাম। তার ওধারে আমার আঁকা ছবিটার মতো অবিকল সে দৃশ্যটা। লাল ধুলো ওরা রাস্তাটা চলে গেছে দূরে, অনেক দূরে। মাথার ওপর উল্টে দেওয়া নীল ঢাকনার মতো ঝকঝকে আকাশ, দুদিকে সবুজ গাছপালা, কেউ কোথাও নেই। কি শান্ত। আমি পা ফেলি ওদিকে, আমার গায়ে হাত রাখে নরম রোদ্দুর, আমি পা ফেলে ফেলে এগোই। একটুও যন্ত্রণা হয় না আমার। আর এই তো আমি দৌড়চ্ছি ঠিক আগেকার মতো, পা ফেলছি নিয়মিত পরিচিত ছন্দে। আমি ছুটতেই থাকি, আর কত সময় কাটে কে জানে। তারপরে ভাবি, এই রে, আমি কতক্ষণ আছি এখানে, আর চমকে দেখি আমি হুইল চেয়ারটাতে বসে আছি। দরজাটা মিলিয়ে গেছে। সামনে রাস্তার মহিলা চেঁচিয়ে বলছেন, নতুন জামাটার কি অবস্থা করেছিস কাদা মাখিয়ে? ইস, তখনই বলেছিলুম, যেন সময় কাটেনি একটুও। আমার সারা শরীর চনমন করে উঠছে অনেক দিন পরে। সেই রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আস্তে আস্তে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। হাত বাড়িয়ে দেওয়াল ধরে ধরে একটু হাঁটি, বেশ পেরে যাচ্ছি। একটু পরে অবশ্য একটু একটু ব্যথা করে, পা দুটো টলমল করতে থাকে। আমি আবার বসে পড়ি, কাউকে বলি না। আর এইভাবে সময় কাটে। দরজাটা দেখতে পাই, কিন্তু সব সময় এক জায়গায় নয়, বারান্দায়, পাঁচিলের ধারে, সিঁড়ির তলায়। আমার ঘরে বুক শেলফটার পাশে। গোল হাতলটা ঘুরিয়ে আমি ওদিকে চলে যাই, আর ছুটতে থাকি হরিণ পায়ে, রক্ত দ্রুত বইতে থাকা শিরা আর ধমনীতে। ফিরে আসি আবার, প্রতিদিন একটু একটু করে জোর বাড়ে। রিহাবে একদিন উঠে দাঁড়িয়ে পা ফেলি, সামনে ধীরে ধীরে কোনো অবলম্বন ছাড়াই এগোতে পারি। যন্ত্রণা হয় না আর। আমি বুঝতেই পারি আমি ভালো হয়ে উঠছি, আমি দৌড়তে পারবো। মার চোখ দিয়ে জল পড়ছে, বাবা এসে পিঠে হাত রাখেন। আঁকার স্কুলে ভর্তি হয়েছি, সপ্তাহে 3 দিন সন্ধেবেলা রং তুলির জগতে ডুব দিই, আর দরজার ওধারে ছবিগুলো আঁকার চেষ্টা করি। আজকাল দেখি পথটার দুদিকে অনেক ছোট ছোট রাস্তা বেরিয়ে কোথায় চলে গেছে কি জানি। দূরে দেখা যায় বাড়িঘর, ক্ষেত খামার, লোকজনের আভাস। ইচ্ছে করে যেতে ওখানে, কিন্তু পাখি বলেছিল সাবধান, সামনের পথ ছেড়ে এদিক ওদিক যেও না। আর আজকাল দরজাটাকে বেশি দেখি না, খুব মন খারাপ হলে তবেই। আর আমি অ্যাথলেটিক ক্লাবে যাই আগের মতোই, স্প্রিন্ট প্র্যাকটিস করি, কোচের নির্দেশ মেনে দৌড়ই। দৌড়তে দৌড়তে সামনে থেকে সব মুছে যায়। আমার নিজের আঁকা সেই রাস্তা আমার চারপাশে জেগে ওঠে। আমি ছুটতেই থাকি হরিণের মতো। আমি কুরঙ্গিকা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।